বাংলাদেশের জনগণ এটা চাই, আন্তর্জাতিক মহল এটা চাই। আওয়ামী লীগ নির্বাচন করবে, জাতীয় পার্টি করবে, 14 দল করবে, বামপন্থী করবে, ডানপন্থী করবে, সব দল নির্বাচন করবে। তাদের নিষিদ্ধ করে দিয়ে তাদের ভোটগুলো আপনাদের বাক্সে নেবেন, সেই আশা হবে না, সেই গ্রুপ বানি। অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে যেটি করেছে বা আওয়ামী লীগের দলে থেকে যারা এই দুষ্কৃতিকারী, যারা এই অন্যায়গুলো করেছে, অপরাধগুলো করেছে, তাদের বিচার করা হবে, কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের পক্ষে তারা নন। আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে। তোর যদি হ্যাডম থাকে, তোর যদি সাহস থাকে, তাহলে আমি প্যারিসে এসেছি, তুই এসে আমাকে বোঝা। শত শত মানুষের সামনে ডিবেট হবে, তারা তোকে ঘিরে দেখবে, তোকে আবার চালিয়েছিলাম, চলে আয়। কে মাহফুজকে সরাই দিচ্ছে? যে কোনো সময় উপদেষ্টা মাহফুজ বরখাস্ত হতে পারে, এমনকি নিজেই পদত্যাগ করতে পারে। পর্দার পেছনে হয়তো অনেক কিছু। কিংস পার্টি এনসিপিকে দিয়ে নাটক সাজিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গভীর খাদে দিশেহারা সরকার। একদিকে বাড়ছে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে দেয়ালে পিঠ থেকে যাওয়া আওয়ামী লীগ দেশে বিদেশে বাড়াচ্ছে সক্রিয়তা। এক মাসের মধ্যে লন্ডন ও নিউ ইয়র্কে দলটির শক্তি প্রদর্শনের মাত্রায় বড় ধরনের উদ্বেগ ঘিরে ধরেছে সরকার এবং তার মিত্রদের। আওয়ামী লীগের জনসমর্থন নেই, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকার এমন দাবিও প্রশ্নের মুখে পড়েছে। বহুমুখী চাপের মুখে সরকারের মিত্র বিএনপি মহাসচিব নতুন করে অবস্থান বদলের ইঙ্গিত দিচ্ছেন। এমন অবস্থায় আওয়ামী লীগকে নিয়ে রীতিমতো দুঃস্বপ্ন দেখছেন সরকারের নীতি নির্ধারকেরা। অনলাইনে যোগাযোগের অ্যাপ বন্ধ করার মতো হাস্যকর পদক্ষেপ নেওয়ার আলোচনা চলছে। জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার ঘটনার বিরুদ্ধে যারা ছিল প্রচন্ড সোচ্চার, তারাই এখন ইন্টারনেটের যোগাযোগের অ্যাপ বন্ধের পক্ষে। প্রশ্ন উঠেছে, এর মাধ্যমে কি নিয়ন্ত্রণ করা যাবে আওয়ামী লীগকে? নিজেদের তৈরি করা ফাঁদ থেকে মুক্তি পাওয়ার জন্য নেয়া কৌশল আরো জটিলতা বাড়াবে কিনা, সেই প্রশ্ন উঠেছে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কিংস পার্টি এনসিপি সহ কয়েকটি মিত্র সংগঠনের যমুনা ঘেরাও নাটকের শেষ দৃশ্যে 10 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার। একই সঙ্গে জোরদার করা হয় দমন ও গ্রেপ্তার কার্যক্রম। সরকার ও তাদের মিত্ররা ভেবেছিল এর মাধ্যমে তাদের একক আধিপত্য প্রতিষ্ঠিত হবে রাজনীতির মাঝে। আওয়ামী লীগকে কোণঠাসা করার সুফল পাবে সরকারের মিত্র দলগুলো। তবে সেই আশার গুড়ে বালি পড়েছে গত 4 মাসে। কার্যক্রম নিষিদ্ধ করার পর উল্টো সক্রিয়তা বেড়েছে দলটির। ঢাকা সহ সারা দেশে মিছিলের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যাও। পাশাপাশি লন্ডন, নিউ ইয়র্ক এবং ফ্রান্সে হয়েছে বড় শোডাউন। লন্ডন এবং নিউ ইয়র্কে নাজেহাল হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নিউ ইয়র্কে ডিম বৃষ্টির মুখে পড়ছেন এনসিপি নেতা আক্তার হোসেন। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েও সফল হচ্ছে না পুলিশ। মিছিল ঠেকাতে ব্যর্থতার জন্য এবং মামলার অভিযোগপত্র যথাসময় দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ডিএমপি সদর দপ্তর। এরই মধ্যে মোহাম্মদপুরের সহকারী কমিশনার সহ 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দুশ্চিন্তার ভাঁজ পড়ছে সরকার নীতি নির্ধারকদের কপালে। সেপ্টেম্বর মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অন্তত 40টি মিছিল হয়। সবচেয়ে বড় শোডাউনটি হয় 24শে সেপ্টেম্বর। এদিন দুপুরে প্রায় একই সময় গুলিস্তান, ফার্মগেট সহ কয়েকটি এলাকায় মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কারণবাজার, আগারগাঁও, পান্থপথ, শ্যামলী এলাকাতেও মিছিল হয়। এরই মধ্যে ফার্মগেট, পান্থপথ এলাকায় মিছিলকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এই একদিনের মিছিল থেকে 244 জনকে গ্রেপ্তারের কথা জানায় ডিএমপি। এরপরেও থেমে নেই ঝটিকা মিছিল। পুলিশ কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করছেন নিজেদের অসহায়তার কথা। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম খোলাখুলি বলেন, আওয়ামী লীগের প্রতি বিপুল জনসমর্থনের কারণে পুলিশ চেষ্টা করেও মিছিল ঠেকাতে পারছে না। দলটির নেতাকর্মীদের ক্ষুদ্র একটি অংশ 5 আগস্টের পর বিদেশে অবস্থান করলেও বাকিরা দেশে আছেন। দিনকে দিন তারা সক্রিয় হয়ে উঠছেন। এর কারণে বাড়ছে মিছিল এবং তাতে অংশগ্রহণকারীর সংখ্যা। পুলিশের বক্তব্য থেকে পরিষ্কার, সরকারপন্থীরা যতই আওয়ামী লীগের বিলীন হয়ে যাওয়ার দাবি করুক না কেন, মাঠের চিত্র একেবারে আলাদা। 1 বছরের রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হয়েছে দলটির। তাদের প্রতি সাধারণ মানুষের সহানুভূতির মাত্রাও বাড়ছে। এমন অবস্থায় চোখে অন্ধকার দেখছে সরকার। বিশেষ করে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের সময় বিমানবন্দর এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগের ব্যাপক শোডাউন তৈরি করেছে বিব্রতকর পরিস্থিতি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সরকারের দাবির ভিত্তি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করছে সরকারের বিদেশি মিত্ররা। এমন অবস্থায় সরকার অন্যতম মিত্র বিএনপির সুর আবার বদলে যাচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরপরই সরকারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দেন বিএনপি মহাসচিব। অথচ
নিউ ইয়র্ক সফরে তিনি দাবি করেন বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক সাক্ষাৎকারে বলেন, এ ব্যাপারে অনেক কথা বলতে হয়েছে, শুনতে হয়েছে, এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে। আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি, দলের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। কিন্তু যদি সে রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয়, তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে। অর্থাৎ অতীতের মতো ধরি মাছ নাচি পানির নীতিতে ফিরে গেছে বিএনপি। বন্দুকটি তারা রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারের কাঁধে। দর্শক, সব মিলিয়ে জটিল পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ছে সরকার। নীতি নির্ধারকদের একাংশ এখন চেষ্টা করছে ইন্টারনেটে সেন্সরশিপ আরোপের। মাত্র 2 মাস আগে কোনো অবস্থায় ইন্টারনেট বন্ধ না করার পক্ষে কঠোর অবস্থান জানিয়েছিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এজন্য আইন সংশোধন ও পরিমার্জনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। টেলিযোগাযোগ ব্যবস্থায় আড়ি পাতার ক্ষেত্রে আন্তর্জাতিক রীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। সরকার তখন দাবি করেছিল অতীতের সরকারের পথে হাঁটবে না তারা। ইন্টারনেট থাকবে সরকারের নিয়ন্ত্রণের বাইরে এবং সবার জন্য উন্মুক্ত। এর আগে জুলাই আন্দোলনের সময় ইন্টারনেটে হস্তক্ষেপের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গেও তুলনা করেন সরকারপন্থীরা। এমনকি জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করার অভিযোগ নিয়ে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা 18 ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করে। এত সব কাণ্ড ঘটনার পর এবার অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকেরাই ইন্টারনেটে সেন্সরশিপ আরোপের কথা ভাবছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 28 সেপ্টেম্বর আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে টেলিগ্রাম এবং বোটিম অ্যাপ বন্ধের উপায় নিয়ে আলোচনা হয়। সরকারের অভিযোগ, এই 2 অ্যাপ ব্যবহার করে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগাযোগ করছেন। এ কারণে রাতে অ্যাপ দুটির গতি কমিয়ে দেওয়া এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বন্ধ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আশঙ্কা করা হয় ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারেন। তবে এমন পরিকল্পনাকে হাস্যকর বলছেন বিশেষজ্ঞরা। কারণ ভিপিএন ব্যবহার করে যে কেউ সরকার বন্ধ করা অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। এছাড়া ইন্টারনেট ভিত্তিক লাখ লাখ অ্যাপ রয়েছে যোগাযোগের জন্য। সেক্ষেত্রে মাত্র 2টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা দিয়ে যোগাযোগ ঠেকানোর চিন্তা হাস্যকর। অনেকে বলছেন এ ধরনের অবাস্তব পরিকল্পনা থেকে বোঝা যাচ্ছে সরকার আওয়ামী লীগ নিয়ে শুধু ভীতু নয়, রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, অনলাইনে যোগাযোগের জন্য কত অ্যাপ আছে তা নিশ্চিত করে বলা কঠিন। বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যাপ যেমন রয়েছে, তেমনি দেশ ও অঞ্চল ভিত্তিক জনপ্রিয় অ্যাপও রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক বিজনেস অব অ্যাপ নামের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিশ্বের যোগাযোগ অ্যাপের সংখ্যা লাখ লাখ। 2024 সালে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 400 কোটির কাছাকাছি। জনপ্রিয়তায় এগিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, উইচ্যাট, লাইন, আইমেসেজ, ডিসকর্ড, সিগন্যাল, ভাইবার ও কাকাওটিভি। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ, এরপর রয়েছে টেলিগ্রাম, মেসেঞ্জার, ইমো, স্ন্যাপচ্যাট। বাংলাদেশে বোটিম তেমন জনপ্রিয় না হলেও অজ্ঞাত কারণে এটি পড়েছে সরকারের তোপের মুখে। জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকার ও ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমও অ্যাপ বন্ধের চেষ্টা করেছিল, তবে ভিপিএন এর কারণে সেটি সম্ভব হয়নি। এক পর্যায়ে বাধ্য হয়ে ইন্টারনেটটি বন্ধ করে দেওয়া হয়। তবে ব্যবসা বাণিজ্য থমকে যাওয়ায় সে সিদ্ধান্ত বহাল রাখা যায়নি। প্রশ্ন হলো, আওয়ামী লীগের তীব্র সমালোচক ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগের ব্যর্থ চেষ্টাকে কেন এখন অনুসরণ করতে চাইছে? সে সময় আন্দোলন দমনে আওয়ামী লীগের নেওয়া উদ্যোগ খারাপ হলে এখন সেটি কি করে ভালো হয়ে উঠছে? বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট অ্যাপ বন্ধের জন্য সরকার গুগলের কাছে অনুরোধ জানাতে পারে, তবে গুগল তা শুনবে সে নিশ্চয়তা নেই। এর বাইরে স্থানীয়ভাবে মেসেজিং অ্যাপের সার্ভারে ইউআরএল বন্ধ করে দেওয়া সম্ভব, তবে সেক্ষেত্রে ভিপিএন ব্যবহার করে চালানো যাবে নিষিদ্ধ অ্যাপও। দর্শক, অতি সম্প্রতি নেপালে জনপ্রিয় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। এর জের ধরে প্রচন্ড জেনজি বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। শেষ পর্যন্ত ক্ষমতা হারায় সেখানকার ওলি সরকার। বাংলাদেশে জেনজি আন্দোলনের ধারাবাহিকতায় ক্ষমতায় আসা ডক্টর ইউনূস সরকার তালগোল পার্কে কি সেই নেপালের পথেই হাঁটছে? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। প্রতিদিন ঘুম থেকে উঠেই দুঃসংবাদ। আজ আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের একজন স্বনামখ্যাত মানুষের
নির্মম মৃত্যু নির্যাতন নিয়ে। অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, 5 বার জাতীয় সংসদের সদস্য ছিলেন, 2 বার মন্ত্রী ছিলেন। আমার এবং তার কর্মস্থল সুপ্রিম কোর্ট থাকায় পরিচয়, ঘনিষ্ঠতা, পরবর্তীতে মন্ত্রিসভার সদস্য হিসাবে খুব কাছের থেকে তাকে দেখার সুযোগ হয়েছে। এই মানুষটিকে কারা নির্যাতন, নির্দয় আচরণ এবং চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর মুখে যাতে ঢলে পড়ে সেজন্য বর্বরোচিত আচরণ করা হয়েছে তার সঙ্গে। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম, তার বাবাও আইনজীবী ছিলেন। এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মুক্তিযুদ্ধের জন্য তিনি বার করতে এসে দেশে ফিরে গেছিলেন। ব্যারিস্টার হওয়ার স্বপ্ন ভঙ্গ করে তিনি চলে গেছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে। এত জনপ্রিয় যে 5 বার তিনি জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন, 2 বার মন্ত্রী হয়েছিলেন। অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, সৌজন্যতা, সজ্জন সবকিছু তাকে ঘিরে পাওয়া যেত। কখন উচ্চ স্বরে কথা বলতেন না, কোনো দুর্নীতি অনিয়ম তাকে স্পর্শ করতে পারত না। তার পারিবারিক বাড়ি বিশাল পরিসরের। এক কথায় বলা যেতে পারে কোনো দারিদ্রতা নিয়ে তিনি জন্ম নেননি এবং নিজের বিকশিত জীবনেও তার অন্যায় অবৈধভাবে অর্থ আয়ের কোনো প্রয়োজন ছিল না। সেই মানুষটিকে গ্রেপ্তার করা হলো 5 আগস্টের পরে। তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে জানালো, আত্মীয় স্বজনরা বলেছিল যে এই পরিস্থিতিতে সে কোথাও হাইড করবে কিনা, আত্মগোপনে যাবে কিনা। তিনি বলছেন না, আমি কোনো অন্যায় করিনি, আমি কেন গা ঢাকা দেব। তিনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে বয়সের ভার, অন্যান্য কারণে এবং যেরকম লাইফ স্টাইলে তিনি অভ্যস্ত, যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, সেরকম সুযোগ ছিল না। তাছাড়া বিভিন্ন রোগ ছিল, তার চিকিৎসা দেওয়া হলো না। একটা পর্যায়ে যখন অবস্থার অবনতি ঘটল, বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার পরে সেখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল যিনি দায়িত্বপ্রাপ্ত, তার চাপে বঙ্গবন্ধু মেডিকেলে তাকে অ্যাডমিশনে না রেখে জেলখানায় ফেরত পাঠানো হলো। আবার জেলখানা থেকে সেখানে নেওয়া হয়, আবার নেওয়া হয়, আবার আনা হয়। আত্মীয় স্বজনরা বঙ্গবন্ধু মেডিকেলের কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে তারা বলছে, আমাদের উপর চাপ আছে, ওনাকে ভর্তি করা যাবে না। এমন একজন মানুষ, তার চিকিৎসা হবে না, আবার তাকে জেলখানায় ফেরত নেওয়া হলো। ভয়ঙ্কর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো এবং ফ্লোরে মেঝে তার থাকার ব্যবস্থা করা হলো। আর একজন পেশেন্ট, তার যে বেড, গণহারের যে বেড, সেই বেডটি দয়া করে তিনি ছেড়ে দিয়েছিলেন। সেই বেডের সঙ্গে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখা হলো। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি যে হাত পা লড়াচড়া করবেন সেই সুযোগটুকুও রাখেন নাই। তিনি মারা যাবার পরেও হ্যান্ডকাপ বদ্ধ অবস্থায় তাকে দেখা গেছে। অর্থাৎ মৃত লাশকেও ভয়, মরা দেহকেও ভয়। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃতদেহ পালিয়ে যেতে পারে, শক্তি নিয়ে দাঁড়াতে পারে, এই আতঙ্কে তার হ্যান্ডকাপটি পর্যন্ত খোলা হয়নি। বর্বরতার সেখানেই শেষ হয়নি। তার ধর্মীয় রীতি অনুযায়ী জানাজার জন্য তার এলাকার মানুষ, 2টি উপজেলা নিয়ে তিনি এমপি ছিলেন, একটা উপজেলায় জানাজা করতেই দেওয়া হলো না। আর একটা উপজেলায় জানাজার উদ্দেশ্যে এলাকার মানুষকে অবহিত করতে পরিবারের পক্ষ থেকে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ এবং স্থানীয় প্রশাসন সেই মাইক কেড়ে নিয়েছে এবং পরিবারকে বলেছে ঘরের ভিতরে জানাজা করতে হবে। ভাবতে পারেন, ঘরের ভিতর জানাজা করতে হবে, বাড়ির ভিতর, এবং সর্বোচ্চ 100 মানুষের বেশি হতে পারবে না। 100 মানুষের বেশি জানাজা আসতে পারবে না। মাইকিং বন্ধ করলেও হাজার হাজার লোক এসে গেল, প্রশাসন ভেঙে পড়ল সেখানে। এমনকি সেই জানাজার অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের উদ্দেশ্যে তার পক্ষ থেকে মানুষের কাছে ক্ষমা চাওয়া বা যে সামাজিক কিছু কথা থাকে ধর্মীয় প্রথা অনুযায়ী, সেটাও বলতে দেওয়া হলো না। অসুস্থ অবস্থায় তার ছেলে দোয়া চাইবে,
সেক্ষেত্রেও তাদের হুমকি দিয়ে বলা হয়েছে যদি ফেসবুকে বা কোথাও দোয়া চায় বা অন্য কোনো কিছু করে তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। এভাবে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে নির্মম, বর্বরচিত এবং বলবো নারকীয়ভাবে হত্যা করে হত্যার পরবর্তীর বীভৎস অধ্যায়ও প্রদর্শন করেছে এই ইউনূস সরকার। এই দেশটা স্বাধীন হয়েছে, সেখানে এই নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ভূমিকা ছিল। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি জনগণের দ্বারা 5 বার নির্বাচিত এমপি, 2 বার মন্ত্রী, তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে কোর্ট জামিন দেয়নি, কারণ কোর্ট তো এখন আজ্ঞাবহ কোর্টে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, অথচ সেই সুপ্রিম কোর্ট তাকে জামিন দিলেন না। এই নির্মমতা এবং বর্বরতার দ্বারা একটি জিনিস স্পষ্ট হয়েছে, যেসব সুশীলরা আওয়ামী লীগের সমালোচনা করতে এই ইউনূস এবং ইউনূস বাহিনীকে স্বাগত জানিয়েছিলেন, তারা এখন নিশ্চয়ই দেখছেন ইউনূস নামক এই মানুষটি কতটা বর্বর, এই মানুষটি কতটা নিষ্ঠুর, কতটা নির্মম। এই মানুষের হাতে দেশের মানুষের, সম্ভ্রান্ত মানুষের জীবন আর নিরাপদ নয়। এমনকি ধর্মীয় আনুষ্ঠানিকতা করতে এই মানুষটি দেয় না। কত লাশ নেবে? এ পর্যন্ত কয়েক হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মবের সংস্কৃতিতে তাদের মেরে ফেলা হয়েছে। আমাদের কাছে তথ্য অনুযায়ী প্রায় 21 জন মানুষকে কারাগারে মেরে ফেলা হয়েছে। মারার পরে তাদের পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি, ময়না তদন্ত করতে দেওয়া হয়নি, কারণ তাহলে ধরা পড়ে যাবে যে কি নির্যাতনের মাধ্যমে তাদেরকে মেরে ফেলে বলা হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে বা অন্যভাবে মারা গেছে। এক বগুড়ায় 5 জনকে মেরে ফেলা হয়েছে জেলখানায়। এর প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ। একটি হত্যাকাণ্ড বিচার বহির্ভূত ভাবে যাবে না। ইউনূস যেমন তার খুনিদের রক্ষা করার জন্য ইনডেমনিটি নোটিশ দিয়েছে, এই নির্বোধ জানে না ইনডেমনিটি দিয়ে কোনো অপরাধের দায় মুক্তি হয় না। যারা অপরাধ করেছে, যারা সংবিধান ভঙ্গ করেছে, আইন ভঙ্গ করেছে, মানুষ খুন করেছে, সহিংসতা করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে, আজ হোক কাল হোক এর বিচার হবে। কেউ পরিত্রাণ পাবেন না, পালাবারও সুযোগ পাবেন না। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মতো অনেককেই নির্মমভাবে মেরে ফেলা হচ্ছে, এমনকি হেফাজতে, কাস্টডিতে, জেলখানায় নেওয়ার পরেও। রাস্তাঘাটে তো কেউ নিরাপদই নেই। সেখানে তো এখন সবাই বলছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও নাই দেশে। প্রিয় দেশবাসী, এই ঘাতক, এই নিষ্ঠুর, এই পাষণ্ড, অবৈধ ক্ষমতা দখলকারী, নির্যাতনকারী, এদের থেকে যাতে দেশ আর ধ্বংস না হয়, আমাদের ঘুরে দাঁড়াবার এখন উপযুক্ত সময়। শেখ হাসিনা কোনো অপরাধীকে প্রশ্রয় দিতেন না। বিচারহীনতার সংস্কৃতি তিনি দূর করেছিলেন। যারা খুন করে বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না, তাদের দাম্ভিকতা চূর্ণ করেছিলেন। আজ বাংলাদেশটা ধ্বংসের শেষ প্রান্তে। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। আবার শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা, আইনের শাসন এবং মানুষের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। প্রস্তুত হন, সেদিন খুব দূরে না। আল্লাহ আমাদের সহায় হন।